নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নতুন ইনভেস্টর এবং যারা কোভিড পরবর্তী সিজনে বা বুল রানে মার্কেটে প্রবেশ করেছেন এবং মিউচুয়াল ফান্ডের হাত ধরে প্রবেশ করেছেন তাদের জন্য, এবং যারা নতুন ইনভেস্টর তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আশা করি একটা দিক দেখাতে পারবে। আমরা যারা স্টক মার্কেটে কাজ করি বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টের সাথে আমরা ইনভেস্টেড থাকি। তো সবাই মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি এগুলো নিয়েতেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা জানি এবং করে থাকি। এবার যেটা বিষয়, এখানে নতুন একটি ইনস্ট্রুমেন্ট এবং এই ইনস্ট্রুমেন্টের উপর বেস করেই টোটাল ভিডিওটি আমি আলোচনা করব। এখানে মূল আলোচনা করতে গিয়ে কিছু জিনিস আলোচনা না করলে পরে ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার হবে না। এবার যে ইনস্ট্রুমেন্টের কথা বলছি সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটাকে আমরা ইটিএফ বলে জানি। অনেকেই স্টক মার্কেটে ইনভেস্টেড থাকেন ডাইরেক্ট ইকুইটিতে, আবার কেউ থাকেন মিউচুয়াল ফান্ডে। এবার যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকেন তাদের অত সময় থাকে না এবং মার্কেট সম্পর্কে ততটা খবরও কিন্তু রাখেন না। কিন্তু আবার তারা কিন্তু মাঝে মাঝে এটাও শোনে যে ইটিএফে যদি আমরা ইনভেস্ট করি সেখানে নাকি মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন পাওয়া যায়। এই যে যৌক্তিকতা কতটা আছে সেটা নিয়ে আমি এখানে একটু আলোচনা করব। তাছাড়াও ভিডিও শেষে আমি দুটো ইটিএফ নিয়ে আলোচনা করব, আপনাদের সামনে তুলে ধরবো, এবং কেন আমি এই ইটিএফ দুটোকে আপনাদের সামনে হাইলাইট করছি তাও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এবার আমরা ইটিএফে ঢোকার আগে আমাদেরকে কিন্তু ক্লিয়ার হতে হবে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কী। যেহেতু মিউচুয়াল ফান্ডের হাত ধরেই অনেক নতুন ইনভেস্টর কিন্তু শেয়ার মার্কেটে কোভিড পরবর্তী বুলরানে প্রবেশ করেছে। আমরা মিউচুয়াল ফান্ডকে কীভাবে জানি? যে মিউচুয়াল ফান্ড একটা ইনস্ট্রুমেন্ট যেটাতে একজন ফান্ড ম্যানেজার বা একটি এএমসি ইনভেস্টরদের কাছে টাকা নেন। অর্থাৎ এই যে মিউচুয়াল ফান্ড একটা প্রফেশনালি ম্যানেজড একটা ইনভেস্টমেন্ট ভেহিকলস, যেটা মানুষের কাছ থেকে টাকা নেবে, বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে ইনভেস্ট করবে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও অফ অ্যাসেটস সাচ অ্যাজ স্টক, বন্ডস, বিভিন্ন রকমের সিকিউরিটিস, এগুলোতে ইনভেস্ট করবে। এখানে ম্যানেজড হবে আপনার টাকাটা একজন এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজারের দ্বারা। এবার এই ফান্ড ম্যানেজারের কী কাজ থাকবে? যে তার নলেজ অনুসারে সে স্পেসিফিক একটা ফিনান্সিয়াল অবজেক্টিভ নেবে এবং বিভিন্ন ধরনের যে স্টকগুলো আছে সেগুলোতে বিভিন্ন ওয়েটেজে পারচেস করবে এবং আপনাকে একটা পোর্টফোলিও আকারে একটা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করে দেবে। অর্থাৎ একটা মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন ওখানে একাধিক স্টকের কিন্তু ওয়েটেজ থাকে এবং বিভিন্ন রেশিও অনুসারে এবং বিভিন্ন থিমের কথা মাথায় রেখে এবং রিস্ক ম্যানেজমেন্ট করে বিভিন্ন ধরনের স্টকে কিন্তু ইনভেস্ট করে এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের ইন্ডেক্সেও কিন্তু এরা ইনভেস্ট করে এবং বিভিন্ন বন্ড বা ডেট ফান্ড, লিকুইড ফান্ড, এরকম অনেক ধরনের কিন্তু মিউচুয়াল ফান্ড রয়েছে। তবে এখানে যেটা বিষয় এখানে হচ্ছে এই যে ফান্ডগুলো এগুলো অ্যাক্টিভলি কিন্তু ম্যানেজড হবে একজন ফান্ড ম্যানেজারের দ্বারা। শুধুমাত্র ইন্ডেক্স ফান্ড যদি হয় সেখানে সেরকম ফান্ড ম্যানেজারের ইম্পর্টেন্স থাকে না। এই হলো মিউচুয়াল ফান্ড, যেখানে ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করেন, ডিপেন্ড করে একজন ফান্ড ম্যানেজারের উপর। এই হলো মিউচুয়াল ফান্ডের সংক্ষিপ্ত একটা বিবরণ। আরও ক্লিয়ার হবেন যখন পরবর্তীতে আমি আরও কিছু কথা বলবো। এবার আমরা একটু জেনে নিই যে ইটিএফটা কী। এটাও একটা ইনভেস্টমেন্টের ইনস্ট্রুমেন্ট দ্যাট কম্বাইন দ্য ফিচার্স অফ স্টক অ্যান্ড মিউচুয়াল ফান্ডস। অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং যে স্টক দুটোকে কম্বাইন করলে যে জিনিসটা হয় সেটাই হচ্ছে ইটিএফ। কীরকম সে ব্যাপারটা? ইটিএফ স্টকের মতো মার্কেট আওয়ারে ট্রেড হয়। কীরকমভাবে ট্রেড হয়? যে সকাল 9:15 থেকে 3:30 পর্যন্ত মার্কেট খোলা থাকে, সেখানে কিন্তু এই ট্রেড হয়। এই ইটিএফটা আবার মিউচুয়াল ফান্ডের সাথে কী মিল আছে? যেমন আমরা এই ট্রেডিং আওয়ার অনুসারে আমরা দেখলাম যে এর সাথে স্টকের কিন্তু মিল রয়েছে। আবার মিউচুয়াল ফান্ডের সাথে কীরকম মিল রয়েছে? মিউচুয়াল ফান্ডের মধ্যে কী থাকে? যে ন্যাবটা থাকে, সেই ন্যাবের মধ্যে কিন্তু বিভিন্ন স্টকের কিন্তু ওয়েটেজ থাকে বিভিন্ন রেশিওতে। সেরকম ইটিএফের মধ্যেও কিন্তু ওইরকমই ওয়েটেজ থাকে। ইটিএফের যে ইউনিটগুলো থাকে বা ন্যাব থাকে তার মধ্যে কিন্তু বিভিন্ন স্টকের ওয়েটেজ থাকে। শুধু পার্থক্য কোথায় গিয়ে দাঁড়ালো? সেটা হচ্ছে ট্রেডিং আওয়ারের পার্থক্য রয়ে দাঁড়ালো। এবার আরেকটু ডিটেলসে যদি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফকে আপনাদের সামনে বোঝাতে চাই তাহলে কিছু বিষয় যেগুলো আপনাদের সামনে আমাকে তুলে ধরতে হবে, সেটা একটু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি থাকবেন। আমি বিভিন্ন ফিচার্সের উপর ডিপেন্ড করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম হলো ম্যানেজমেন্ট স্টাইল। যদি আসি তাহলে ইটিএফগুলো কিন্তু ম্যানেজড হয় প্যাসিভলি, কোনো ধরনের এখানে কিন্তু সেরকম কোনো আপনার ফান্ড ম্যানেজারের কিন্তু প্রয়োজন হয় না। এরা ট্র্যাক করে মেনলি হল ইন্ডেক্স বা কোনো থিম বা কোনো সেক্টরকে ট্র্যাক করে এদের ন্যাব বা ইউনিটটা গঠিত হয়। এখানে কোনো ফান্ড ম্যানেজারের প্রয়োজন হয় না। কিন্তু মিউচুয়াল ফান্ডে কী হয়? অ্যাক্টিভলিও হয় এবং প্যাসিভলিও হয়। যখন সেটা অ্যাক্টিভলি হচ্ছে
তখন সেটার মধ্যে কিন্তু একজন ফান্ড ম্যানেজার থাকছে, এবং যখন সেটা প্যাসিভলি হচ্ছে তখন হয়তো সেই জিনিসটা একটু কী হচ্ছে আপনাদের, সেই জিনিসটা হচ্ছে হয়তো যে কোনো একটি ইন্ডেক্স ফান্ড। এরপর যদি আমরা ট্রেডিংয়ের কী সমস্যা আছে, মেনলি কিন্তু আমাদের যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড আছে তার মধ্যে ম্যানেজমেন্ট এবং হলো ট্রেডিং মেকানিজমের উপরেই কিন্তু ডিফারেন্সটা আমরা দেখতে পারি। ম্যানেজমেন্টের ব্যাপারটা নিয়ে বললাম, ফান্ড ম্যানেজারের কী ব্যাপার আছে সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে যে ট্রেডিং মেকানিজম আছে, এখানে ইটিএফগুলো কিন্তু মার্কেট আওয়ারের মধ্যে ট্রেড হয়, আর মিউচুয়াল ফান্ডগুলো একটা মার্কেট আওয়ার শেষ হবে, তার মানে এই ট্রানজাকশনটা একটি সময়ে মানে অ্যাট এ টাইম কিন্তু হয়, সেটা হচ্ছে মার্কেট আওয়ার শেষ হওয়ার পরে ওই যে সেক্টরিয়াল ফান্ড বা মিউচুয়াল ফান্ড যেটাই বলুন, সেই ফান্ডটার যে ন্যাব ভ্যালু থাকে তার উপরেই কিন্তু ট্রেড হয়। অর্থাৎ দিনে একবার একটা ভ্যালুর উপরেই ট্রেড হবে, যেটা হচ্ছে দিনের শেষে ওটার মূল্য থাকবে, যে ন্যাবটা থাকবে সেটা দিনের শেষে, মার্কেট আওয়ার শেষে যে ন্যাব থাকবে তার উপরেই কিন্তু ট্রেড হবে। অর্থাৎ তখনই কিন্তু কেউ পারচেস করতে পারবে বা সে রিডিম করতে পারবে, অর্থাৎ সেল করতে পারবে ওই ন্যাবের উপর ডিপেন্ড করে। আর আমি ইটিএফে কি বললাম, যে থ্রু আউট দ্য ডে মার্কেট আওয়ারের মধ্যে ফ্ল্যাকচুয়েশনটা যেরকমভাবে হবে, যে লেভেলে আপনি কিনতে চান কিনতে পারবেন, যে লেভেলে আপনি বেচতে চাইলে যদি আগে থেকে কেনা থাকে আপনি বেচতে পারবেন। দামটা ঠিক স্টকগুলো যেমন ওঠানামা করে, স্টকের দাম যেমন ওঠানামা করে সেরকমভাবে কিন্তু ওঠানামা করবে। তার মানে ট্রেডিং টাইমিংটা কিন্তু আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা, আমি কিন্তু এখানে একটু লিখেও কিন্তু দিয়েছি, টেবিলের মধ্যে আপনি দেখতে পারেন। এবার এক্সপেন্স রেশিওর যদি ব্যাপার আসি, একটা ফান্ডকে যখন অ্যাক্টিভলি ম্যানেজ করা হয় তখন কিন্তু সেখানে ফান্ড ম্যানেজার থাকেন, তার স্টাফস, অ্যাসোসিয়েট এবং অফিসিয়াল খরচা এগুলো কিন্তু আপনার কাছ থেকেই নেবে। সেই হিসাবে এক্সপেন্স রেশিও ইটিএফ এর ক্ষেত্রে অনেক কম, কিন্তু যদি কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেন আপনার কাছ থেকে কিন্তু অনেকটা এক্সপেন্স রেশিও হিসাবে একটা এক্সপেন্সেস কিন্তু কেটে নেবেন। তার মানে মিউচুয়াল ফান্ডে আপনার খরচ কিন্তু বেশি হচ্ছে ইন রেসপেক্ট অফ এক্সপেন্স রেশিও। এবার ইনভেস্টমেন্টের পরিমাণ যদি আপনারা তুলনা করেন, আপনি কিন্তু ইটিএফে যেমন তেমন যখন ইচ্ছে তখন ইনভেস্টমেন্ট করতে পারেন মার্কেট আওয়ারের মধ্যে। কিন্তু আপনার যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেখানে কিন্তু একটা মিনিমাম বার রয়েছে, সেটা যদি আপনি এসআইপি আকারে করেন হয়তো 100 বা 500 ফান্ড অনুসারে এটা কিন্তু ভ্যারি করে। তারপর যদি লামসাম করেন সেখানে হয়তো দেখা গেলো 5000 বা 500 টাকা মিনিমাম আপনাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেরকম কোনো আপনার কোনো বার নেই যে কত টাকার ইনভেস্ট মিনিমাম করতে হবে। বাট এখানে যেরকম ইউনিট কিনবেন যত দাম সেই হিসাবে আপনি কতগুলো কিনবেন তার সাথে মাল্টিপ্লাই হবে ন্যাব ভ্যালু, এবং তার সাথে কটা কিনবেন সেই হিসাবে আপনাকে টাকা পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন। সুতরাং এখানে কিন্তু সেরকম কোনো মিনিমাম ইনভেস্টমেন্টের ব্যাপার নেই। এবার লিকুইডিটির কথা যদি বলি, আমরা জানি যে ইটিএফগুলোতে একটু হাইলি লিকুইডিটি থাকে, মিউচুয়াল ফান্ডে লিকুইডিটি কম থাকে, কারণ কি ওই রিডেমশন, পারচেসেস এগুলো কী হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আমরা অতটা বুঝতে পারি না, কিন্তু যেহেতু মার্কেট আওয়ারে ট্রেড হয় না বোঝা যায় না। কিন্তু আপনার ইটিএফ এর ক্ষেত্রে মার্কেট আওয়ার যে ট্রেড হয় ওখানে কিন্তু লিকুইডিটিটা ভালো রকমই দেখা যায়। তারপরে ট্যাক্স এফিসিয়েন্সির ক্ষেত্রে আমাদের ইটিএফ একটু ট্যাক্স বেশি পেমেন্ট করতে হয়, কারণ কি এটা যেহেতু এক্সচেঞ্জগুলোতে ট্রেড হয়, কেনাবেচা হয়, তখন কিন্তু গভর্নমেন্টের যে বিভিন্ন ট্যাক্সগুলো সেগুলো আমাদের পেমেন্ট করতেই হবে, ওই ট্যাক্সগুলো এক্সট্রা দিতে হয়। তারপরে আমাদের যে শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেইন সেটা দুটোর ক্ষেত্রেই কিন্তু সমান হারেই প্রযোজ্য। এবার রিস্কের কথায় যদি আসি তাহলে এটা ডিপেন্ড করে নিজের ক্ষেত্রে নিজস্ব চিন্তাভাবনা বা নলেজের উপর। কারণ আপনি যদি নলেজ ব্যক্তি হন তাহলে আপনি জানেন কোথায় কী ইনভেস্ট করতে হয়, কীভাবে কখন কোন ইটিএফে ইনভেস্ট করতে হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে রিস্কটা কমে যায়। এবার যদি আপনি নলেজ না হন এবং আপনার হাতে সময় না থাকে তখন কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বেশ, কারণ কি সেখানে একজন আপনার হয়ে ভাবার জন্য একজন ফান্ড ম্যানেজার থাকে যে সিদ্ধান্ত নেয় কোন ফান্ডে কখন ইনভেস্টমেন্ট করেন। এবার তার সিদ্ধান্ত ভুল হলে তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে, তখন কিন্তু আবার সেখানে রিস্কটা বেশি হয়ে যাবে। এই যে বিষয়গুলো এগুলো ডিপেন্ড করে আপনার নলেজ এবং আপনার হাতে অ্যাভেলেবিলিটি টাইমের উপর ডিপেন্ড করে। আপনি নলেজ হলেন কিন্তু মার্কেট আওয়ারে আপনার অ্যাক্টিভিটি শো করতে পারছেন না, আপনি সময় দিতে পারছেন না, তাহলে ইটিএফ নিয়ে আপনার ভেবে লাভ নেই। এবার যদি আপনার নলেজও না থাকে, সময়ও না থাকে, তখন কিন্তু ইটিএফ কিন্তু বেস্ট অপশন আপনার, মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার বেস্ট অপশন, যে অন্যের হাতে দেওয়া এবং সে এক্সপিরিয়েন্সড যদি হয় তাহলে ভালো ফান্ডে ইনভেস্ট করে আপনাকে রিটার্ন জেনারেট করে দেবে। এবার তার ক্ষেত্রে কোনটা আদর্শ হবে বা আইডিয়াল হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে যে ইনভেস্টার তার নলেজ এবং তার টাইম অ্যাভেলেবিলিটির উপর। এটা হলো মেন বিষয়। এবার আমি যেটা বলতে চাচ্ছি যে এত কিছু বোঝাচ্ছি, ইটিএফ কেন বোঝাচ্ছি তার কারণ হচ্ছে নতুন ইনভেস্টার যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে শুনি যে ইটিএফে রিটার্ন বেশি পাওয়া যায়, তো ইটিএফ জিনিসটা কী? তাদের জন্য এই কম্প্যারিজনটা আমি টানলাম বা তুলনা করে একটু বোঝানোর চেষ্টা করলাম। এছাড়াও আরও কিছু ডিফারেন্স রয়েছে, যেমন ইটিএফ যদি আপনি পারচেস করেন তাহলে আপনাকে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট মাস্ট থাকতে হবে, কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেখানে কিন্তু কোনো ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন নেই। আবার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে সেখানেও আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন ডিম্যাট অ্যাকাউন্টের থ্রুতে। তারপরে আরেকটা জিনিস সেটা হলো এক্সিট লোড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আছে, কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে কোনো এক্সিট লোড নেই। সেই এক্সিট লোডটা টাইম এবং ফান্ড অনুসারে ভ্যারি করে।
এটা আপনারা একটু ঘাটলেই দেখতে পারবেন, গুগল করলেও জানা যায়। এরপর ইটিএফে যে জিনিসটা রয়েছে সেটা হলো এই বিভিন্ন যে ব্রোকারেজ যাদের থ্রুতে আপনারা কাজ করেন ডিম্যাটে, তাদের যদি কোনো ব্রোকারেজ চার্জেস থাকে তখন পেমেন্ট করতে হবে। এখন তো ডিসকাউন্ট ব্রোকার প্রচুর হয়ে গেছে, যাদেরকে এটাও দিতে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ইনভেস্টরদের অনেকটা আবার সেখানেও কিন্তু পয়সা সেভ হয়। অর্থাৎ মিউচুয়াল ফান্ড আর যদি ইটিএফ এর আমি কম্পেয়ার করি, ইটিএফ এ বরাবরই দেখা যায় যে রিটার্ন ভালো এবং মিউচুয়াল ফান্ডের তুলনায় ইটিএফ একটা বেস্ট অপশন কিন্তু। তবে ওই যে ফ্যাক্টরগুলো বললাম, যে ব্যক্তি করছেন তার নলেজ এবং টাইম এবং তার ইচ্ছের উপর কিন্তু কিছুটা ডিপেন্ড করে। এগুলো আপনাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। এরপর যে বিষয়টি নিয়ে আসবো, আমি বলেছি যে এখানে দুটো ইটিএফ নিয়ে আমি আলোচনা করব। এই ইটিএফ দুটো নিয়ে কেন আলোচনা করব? কারণ কি, আমি যে সেক্টরের ইটিএফ দুটো নিয়ে আলোচনা করব সেই সেক্টরটি একটা এভারগ্রিন সেক্টর। ওই জন্য আমি বলেছি যে স্টক মার্কেটের সাথে যুক্ত ইটিএফ যেগুলো আছে সেগুলো এভারগ্রিন ইটিএফ হতে যাচ্ছে এবং এটাই ভিডিওর ক্যাপশনে বোঝানোর চেষ্টা করেছি। যতদিন স্টক মার্কেট থাকবে ততদিন কিন্তু এই ইটিএফগুলো থাকবে। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত স্টক যতদিন থাকবে বা ক্যাপিটাল মার্কেট যতদিন থাকবে, এই ইটিএফগুলো কিন্তু আপনার স্টক মার্কেটে এক্সিস্ট করবে। এবার এই ইটিএফগুলোর কথা বলছি এবং ইটিএফগুলোর নাম বলার আগে আমি কিন্তু একটি কথা বলে নিই যে এই ইটিএফগুলোতে আমরা কি সমস্যা ফেস করতে পারি, নেগেটিভ কি আছে সেগুলো নিয়ে একটু আলোচনা না করলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে না। আমি যে ইটিএফটা নিয়ে আলোচনা করব সেটি আপনারা বুঝেই গেলেন, ক্যাপিটাল মার্কেটের উপর ইটিএফ। কিন্তু আরেকটি ইটিএফ নিয়ে আমি এখানে আলোচনা করব যেটি ক্যাপিটাল মার্কেট এবং ইন্স্যুরেন্স সেক্টর, এই দু সেক্টরের স্টক নিয়ে ইটিএফ। এবার এই দুই সেক্টর নিয়ে যেহেতু ইটিএফ নিয়ে আলোচনা করবো, দুটো সেক্টরকেই এর কি নেগেটিভ পজিটিভ থাকতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার প্রথমে যেটা আসি, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দুটো ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু কম। কারণ কি, এই দুটো ইটিএফই নতুন এসছে, এনএফও আকারে আস্তে আস্তে এগুলো গ্রো করবে এবং যেহেতু বিগত কয়েকদিন ধরে স্টক মার্কেটে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা কমে গেছে, সেবির কিছু রুলস চেঞ্জ হয়েছে, তারপর জেন স্ট্রিটের যে ব্যাপারটা সেটার জন্য মার্কেটে লিকুইডিটি কমে গেছে এবং এফআইআই প্রতিনিয়ত বিক্রি করে যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের শর্ট টার্ম যে কারণগুলো, গ্লোবাল সিচুয়েশন, ট্যারিফ, এগুলোর জন্য কিন্তু স্টক মার্কেটে একটু ভলিউম কিন্তু কমেছে, লিকুইডিটি একটু কমেছে। যার জন্য এই যে ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত স্টকগুলো কিন্তু ভালো রকমের একটা কারেকশন যেমন দেখিয়েছে, আবার কোনো স্টকস কিন্তু ওভার ভ্যালুর জায়গায়ও চলে গেছে, ভালো রকমের মুভমেন্টও কিন্তু আবার কিছু কিছু স্টক দেখিয়েছে। এবার একটা অস্থির পরিস্থিতি যার মধ্যে এই স্টকগুলো এখন যাচ্ছে। কিন্তু যতদিন স্টক মার্কেট থাকবে, ক্যাপিটাল মার্কেট থাকবে, ততদিন এই স্টকগুলো কিন্তু এভারগ্রিন হয়ে থাকবে। সুতরাং এই ইটিএফ দুটো কিন্তু ইম্পর্টেন্স। আরেকটা জিনিস, ইন্স্যুরেন্স যে সাথে যুক্ত যে ইটিএফটি আছে, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট এবং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে, সেই ইটিএফটার ক্ষেত্রে কিছু নেগেটিভিটি কি রয়েছে? এখানে নেগেটিভিটি রয়েছে যে গভর্নমেন্টের বিভিন্ন রকমের পলিসি, হ্যাঁ, এর জন্য কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা মাঝে মাঝেই সাফার করে। যেমন ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে আয়ুষ্মান ভারত যে স্কিমটি গভর্নমেন্টের আছে, তার জন্য কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ডিপ্রাইভ হতে পারে, কারণ হেলথ ইন্স্যুরেন্সে ঘাটতি দেখা দিতে পারে। আবার এরকমও শোনা যাচ্ছে যে জিএসটি কাট হতে পারে। জিএসটি যদি কাট হয় তখন কিন্তু আবার এই সেক্টরের এই কোম্পানিগুলোর মার্জিন কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তখন এই স্বাভাবিকভাবে ইটিএফটাও গ্রো করবে। এবার শর্ট টার্ম যে সমস্যাগুলো, নাম্বার অফ ডিম্যাট কমে যাচ্ছে, এফআইআইদের ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, ডিআইআইরা ইন্টারেস্ট হারছে, রেজাল্ট কিছু কিছু কোম্পানির আশানুরূপ আসছে না, ফিনান্সিয়াল সেক্টরের বা ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন কোম্পানিগুলোর আসছে না, মিউচুয়াল ফান্ড যে ইনভেস্টমেন্ট সেটার পরিমাণ কমে যাচ্ছে। এগুলো যতই কমে যাক, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে প্রায় 145 থেকে 150 কোটি জনসংখ্যা, যার মধ্যে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে। কতগুলো ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে? 19 কোটি ডিম্যাটের অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে আবার কারো ডিম্যাট অ্যাকাউন্ট 2টো, কারো 3টে, কারো কিন্তু 5টাও ডিম্যাট অ্যাকাউন্ট আছে। দেখা যায় যে অন অ্যান এভারেজ যদি আমরা গড় হিসাব করি, 5% লোক স্টক মার্কেটের সাথে যুক্ত আছে ভারতবর্ষের, এবং মোট যে ডিম্যাট অ্যাকাউন্ট যেটা আমরা বললাম 19 কোটি, আদতে যেহেতু 2-3টে করে একেকজন ডিম্যাট অ্যাকাউন্ট আছে, আদতে 3টেই ডিম্যাট যার আছে তাকে যদি একজন ব্যক্তি হিসাবে ধরি, তাহলে এরকমভাবে যদি ধরে আমরা এগোই, তাহলে দেখা যাবে ওই 7.5 থেকে 8 কোটির বেশি কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট নেই। ভাইরাস পপুলেশন কত? 150 কোটি। তার মধ্যে হিউজ একটা স্কোপ কিন্তু রয়েছে এবং পোটেনশিয়ালিটি এই সেক্টরের কিন্তু রয়েছে, যেখানে হিউজ পরিমাণে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হবে। ডিম্যাট অ্যাকাউন্ট খোলা মানে সিডিএসএল এর গ্রোথ, বিএসসি এর গ্রোথ এবং এফআইআই যখন ইনভেস্টমেন্ট বাড়াবে, নুভামা যে কোম্পানিটা তার গ্রোথ, 361 এর গ্রোথ, এরকম বিভিন্ন যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যারা ফিনান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করে, গাইডেন্স প্রোভাইড করে, যে কোম্পানিগুলো আছে, ওয়েলথ ম্যানেজমেন্ট করে, যারা ডিম্যাট অ্যাকাউন্ট খোলে, যারা এক্সচেঞ্জের কাজ করে, এই যে কোম্পানিগুলো আছে বা স্টকগুলো আছে, এই স্টকগুলোর কিন্তু গ্রোথ পোটেনশিয়ালি আগামীতেও থাকবে। প্রত্যেক বছর এরা কিন্তু একটা গ্রোথ দেখাবে। হয়তো যে হারে বিগত দিনে বেড়েছে সেই হারে না বাড়লেও এরা কিন্তু একটা স্টেবল স্টেডি গ্রোথ কিন্তু সবসময়ই দেখাবে। পপুলেশন ডে বাই ডে বাড়বে, মানুষের ইন্টারেস্ট স্টক মার্কেটের দিকে ডে বাই ডে যদি বাড়ে, তখন কিন্তু এগুলো কিন্তু একটা হিউজ স্কোপ থাকবে। আর এই যে সেক্টরটি, বারবারই আমি কথাটি বলছি, এটা কিন্তু এভারগ্রিন সেক্টর। এই থিমের উপর বেস করে বা এই সেক্টরের উপর বেস করে যে ইটিএফগুলো আছে, সেই ইটিএফগুলো কিন্তু আগামীতে গ্রো করার সম্ভাবনা রয়েছে। এবার আসি যে দুটো ইটিএফ, সেই দুটোর নাম নিয়ে। প্রথম যে ইটিএফটা নিয়ে আমি আলোচনা করব, তার ডিটেলস তো আমি মোটামুটি বলেই দিলাম, তবে সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল নিফটি ক্যাপিটাল মার্কেট ইটিএফ।
যারা ইটিএফ নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি, এই ইটিএফটি কিন্তু খুব বেশি দিন হয়নি মার্কেটে লঞ্চ হয়েছে। এই ইটিএফটি চলে এসেছে হলো মার্চ মাসের দিকে 2025-এ। তারপর থেকে কিন্তু ইটিএফটি ভালো রকমের গ্রোথ কিন্তু দেখিয়েছে। এখনও প্রায় 60% মতো গ্রোথ কিন্তু লাস্টে এই কয়েকদিনে কিন্তু দেখিয়েছে। অর্থাৎ মানুষের সেন্টিমেন্ট কিন্তু ভালো রকমের কাজ করছে। এই ইটিএফে টোটাল স্টক আছে কটা? 15টি স্টক রয়েছে। তার মধ্যে তো বললামই যে আমি গত যে ভিডিওটি বানিয়েছিলাম ক্যাপিটাল মার্কেটের স্টকের উপর, সেখানে কিন্তু এই স্টকগুলো আছে এবং সেই ভিডিওটি বানাতে গিয়ে আমার মনে হয়েছে একটা সেফ বা রিস্ক কম হবে এরকম একটা ইনভেস্টমেন্ট, এবং ছোট ছোট ইনভেস্টমেন্ট করা যায়। যেমন একটা বিএসসি স্টক কিনলে পরে আপনাকে দিতে হবে 2,500 টাকার উপরে, বা এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কিনতে গেলে পরে আপনাকে দিতে হচ্ছে প্রায় 5,500 টাকার উপরে, এমসিএক্স দিতে গেলে 8,000 টাকার উপরে। এইবার কোনো একটা নিউ ইনভেস্টার চট করে একটি স্টকে কিন্তু সাহস পাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা ইটিএফ পারচেস করে, সেটা 50 টাকার নিচেই কিন্তু পারচেস করতে পারছে, যেখানে সবগুলো স্টকের অল্প অল্প করে ওয়েটেজ রয়েছে। সুতরাং এটা একটা নিউ ইনভেস্টরদের কাছে সেফ, সিকিউর এবং বলা চলে একটা ইনভেস্টমেন্টের সুন্দর জার্নি কিন্তু হতে পারে এই ইটিএফ এর মাধ্যমে, যেটার হয়তো ভলাটিলিটি কম হবে, রিটার্ন হয়তো একটু ডাইরেক্ট ইকুইটির থেকে কম দিতে পারে, তবে স্টেবল রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু এই ইটিএফগুলোর আছে। তাহলে প্রথম যে ইটিএফটি বললাম তাতে কিন্তু 15টি স্টক রয়েছে, এর এক্সপেন্স রেশিও কিন্তু 0.53। এরপরে যে ইটিএফটি নিয়ে আলোচনা করব সেই ইটিএফটি দারুণ ইটিএফ, সেটার মধ্যে হলো সেটার নাম হচ্ছে এডিলুইস বিএসসি ক্যাপিটাল মার্কেট এবং ইন্স্যুরেন্স ইটিএফ, অর্থাৎ এডিলুইস বিএসসি ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড ইন্স্যুরেন্স ইটিএফ। এই যে ইটিএফটি আছে এর মধ্যে স্টকের সংখ্যা কিন্তু রয়েছে দেখলাম 23টি স্টকের সংখ্যা। এর হলো এক্সপেন্স রেশিও কিন্তু খুব কম, 0.26। এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টও কিন্তু অনেকটাই কম, 18 কোটি টাকা। সুতরাং এর কিন্তু ভবিষ্যতে যদি বাড়তে থাকে তাহলে অন্তত একটা হিউজ স্কোপ কিন্তু রয়েছে। এখানে যে সমস্যাটা আমি বললাম ইন্স্যুরেন্স সেক্টরটার সাথে টাই আপ হওয়াতে, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কিছু ক্রাইসিস দেখার জন্য কিন্তু এই এই ইটিএফটি একটু গ্রোথ লাস্ট ইয়ারে কম দেখিয়েছে। তাহলেও এর মধ্যে যে গ্রোথটি আছে সেটা কিন্তু নিফটিকে সহজেই বিট করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতেন এই 1 বছরে, তাহলে কিন্তু অনেক কম রিটার্ন পেতেন। অর্থাৎ এই ধরনের যদি কোনো একটা মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতেন, আপনি এক্সপেন্স রেশিও যদি কম্পারিজন করতেন, সেখান থেকে দেখা যেত কিন্তু ইটিএফে আপনি অনেক বেশি রিটার্ন পেতেন। আরেকটা জিনিস বলি, লং টার্মে যখন আপনি ক্যালকুলেশন করবেন না, একটা ইটিএফ এর সাথে একটা মিউচুয়াল ফান্ডের কিন্তু প্রায় 1% মতো ডিফারেন্স কিন্তু থেকে যায়। এই 1% আপনি যদি এসআইপি ক্যালকুলেটর টিপে কোনো সময় দেখবেন হিউজ কিন্তু ডিফারেন্স হয়। সেটা কয়েক লক্ষ টাকার ডিফারেন্স হয়ে যাবে যদি আপনি মাসে মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করেন। সেটা যদি আপনি 30 বছরের জার্নি হয় বা 25 বছরের জার্নি হয়, আপনার কিন্তু ডিফারেন্সটা মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে হিউজ ডিফারেন্স হবে। আপনারা একবার ক্যালকুলেশন করে এসআইপি ক্যালকুলেটরে দেখে নেবেন। হ্যাঁ, আমি এখানে দেখাতে গেলে আপনাদের হয়তো বলতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো এইখানে আমি দুটো ইটিএফ নিয়ে আলোচনা করলাম। বেসিক কিছু কথা আপনাদের সামনে আমার নলেজ আন্দাজে বা নলেজ হিসাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন কিন্তু আমি করছি না। এই ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আজকে এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন।